আপনার যদি সাহস না থাকে আপনি বিজনেস করতে পারবেন না। এন্টারপ্রেনারশিপের ক্যারেক্টারিস্টিক্স যদি আপনার মধ্যে থেকে থাকে দেন আপনি এন্টারপ্রেনারশিপেই আলটিমেটলি ভালো করবেন। বাধা তো আসে পরিবার থেকেই এবং সবচেয়ে কাছের মানুষ থেকেই। এনিওয়্যার ইউ ওয়ার্ক ইউ নিড টু বি এফেক্টিভ, ইউ নিড টু বি প্রোডাক্টিভ। এটা মালিক পক্ষের জন্য একটা ডাই হার্ড রিকোয়ারমেন্ট। আই এম এ ট্রাবল শুটার, আই ক্যান সলভ প্রবলেমস। নাও দ্য প্রবলেম ইজ সলভড, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক। সবারই কোনো না কোনো স্ট্রেংথ আছে। এভরিওয়ান ইজ বর্ন উইথ সাম স্ট্রেংথ। বেস্ট ফর্ম অফ মার্কেটিং হলো ওয়ার্ড অফ মাউথ। আপনাকে এআইকে ডমিনেট করার মতো কম্পিটেন্সি এখন লাগবে। আপনি যদি এখন কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে না থাকেন, এআইকে ডমিনেট করতে না পারেন, দেন ইউ উইল ফেল। চলুন শুরু করি আমাদের আজকের গেস্ট মিস্টার ফয়সাল মেহেদি। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত লাইফ ফোর্স পডকাস্টে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনি শুরু করলেন রাইট, আপনার কোম্পানি আইটিসি ইন্টারন্যাশনাল লিমিটেড। কিভাবে শুরু করলেন এই যে ট্রেনিং ইন্ডাস্ট্রিতে? মাঝখানের একটা ফেস উল্লেখ করে না গেলে ওটা ওনাদেরকে ডিউ ক্রেডিট দেওয়া হবে না। চাকরি জীবনে চাকরি ছেড়েই সরাসরি বিজনেসে কিন্তু আসিনি। সো আমি দেখলাম যে আমি তো বাইরের জগৎ বুঝি না, সো আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। ওইটার জন্য আই ওয়েন্ট থ্রু এ লার্নিং ফেজ। আমি বেক্সিমকো গ্রুপে জেনারেল ম্যানেজার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ছিলাম। আপনি এসকিউ গ্রুপে ছিলেন? এসকিউ গ্রুপে ছিলাম। আমি হেড অফ ম্যানুফ্যাকচারিং হিসেবে একটা প্রজেক্ট রান করেছি। সো বেসিক্যালি এখানে আমার 4.5 বছরের অভিজ্ঞতা। এই 4.5 বছর এই দুটো কোম্পানি, অনেস্টলি স্পিকিং, ওনারা আমাকে আমার লার্নিং প্রসেসের জন্য দে পেইড মি। আচ্ছা, আই লার্ন থ্রু দেম and I also contributed whatever I learned. Basically, best form of learning is doing. So what I did there, আমার অনেক সুনাম আছে ওই দুটো প্রতিষ্ঠানে। ওই দুটো প্রতিষ্ঠানের সাথে আমার এখনো যোগাযোগ আছে। আপনি একটাতে এসকিউ গ্রুপে প্রথমে জয়েন করেছেন, পরে বেক্সিমকোতে এসেছেন, আবার জয়েন করেছেন এসকিউ গ্রুপে। এই সুনামের কারণে। এই সুনামের কারণে আমি যখন এসকিউ লিভ করি তখন এক্সিট ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করেছিল আপনি লিভ করছেন কেন। তাই সেইটা আমি প্রজেক্ট হেড হিসেবে প্রজেক্ট রান করতে চাই। আমি বেক্সিমকোতে 12টা ফ্যাক্টরির কোয়ালিটি সিস্টেমের হেড হিসেবে চান্স পেয়েছি, ওখানে যাচ্ছি। তো আপনাদের যদি প্রজেক্ট হেডের কোনো রিকোয়ারমেন্ট থাকে আই উইল এগেইন কাম ব্যাক। সো এক্স্যাক্টলি 1.5 বছরের মাথায় দে ইনভাইটেড মি ব্যাক অ্যাজ হেড অফ ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, সো তখন আই ওয়েন্ট ব্যাক দেয়ার। বাংলাদেশের প্রথম লিড সার্টিফাইড ফ্যাক্টরি, লিডারশিপ ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন, এইটার প্রথম ফ্যাক্টরি কিন্তু এসকিউ সেলসিয়াস। ওইটার আমি হেড অফ ম্যানুফ্যাকচারিং ছিলাম। আচ্ছা, সেই 2013-14 রাইট। এখন তো অনেক দেখি লিড সার্টিফাইড প্ল্যাটিনাম বিল্ডিং, কিছু ফ্যাক্টরি আছে আমাদের, 50+ ফ্যাক্টরি আছে যারা লিড সার্টিফাইড। সো আপনি ওই প্রজেক্ট থেকে আপনি অনেকগুলো ব্যাপারে আপনি বুঝতে পারলেন, তাই না? আসলে আমার লার্নিং আরও বাড়ল। আমি এসকিউতে বেক্সিমকোতে যখন ছিলাম তখন যেহেতু কমপ্লায়েন্স সাইট দেখতাম এবং কোয়ালিটিস দেখতাম, বায়ারদের মিটিংগুলো অ্যাটেন্ড করতে হতো, বায়ার কোড অফ কন্ডাক্ট নিয়ে কাজ করতাম, বিভিন্ন ইমপ্লিমেন্টেশন প্রসেস নিয়ে কাজ করতাম। সো 5S, কাইজেন, এগুলোর ইমপ্লিমেন্টেশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম 9001 ইমপ্লিমেন্টেশন, এগুলো সব আমার বেক্সিমকোতেই করা, হাতে কলমে করেছি। বেসিক্যালি এগুলো সব কানেক্টেড। ইন্টারেস্টিংলি আপনার শিপের টেকনোলজিও যদি আছে, শিপ ম্যানুফ্যাকচারিং সময় শিপটা কত ম্যাক্সিমাইজ স্পিডে চলতে পারবে, ইফিসিয়েন্সি, ওখানেও দে ওয়ার্ক অন এফিসিয়েন্সি। নেভি জাহাজগুলোর তলদেশ শার্প হয় যেন স্পিডে যেতে পারে। মার্চেন্ট শিপগুলো স্লো যায়, 20 নটের বেশি যায় না। নেভির জাহাজ 40, 50, 60 নটিক্যাল মাইল স্পিডে যায়। 1 নটিক্যাল মাইল মানে 2000 গজ, ইটস মোর দেন এ মাইল বেসিক্যালি। সো 60 নটিক্যাল মাইল মানে অলমোস্ট 80+ মাইল স্পিডে যাচ্ছে জাহাজ একটা। মিসাইল, যে জাহাজগুলো মিসাইল নিক্ষেপ করে বা টর্পেডো নিক্ষেপ করে, এগুলোর স্পিড অনেক বেশি হয়, হাই স্পিড শিপ। সো বেসিক্যালি এই প্রোডাক্টিভিটি এবং ইফিসিয়েন্সির কনসেপ্ট আসলে সব জায়গাতে আছে। এনিওয়্যার ইউ ওয়ার্ক ইউ নিড টু বি এফেক্টিভ, ইউ নিড টু বি প্রোডাক্টিভ। সো আমার কাছে মনে হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে এটা মালিক পক্ষের জন্য একটা ডাই হার্ড রিকোয়ারমেন্ট। সো যে কোনো জায়গায় কাজ করতে গেলে আপনি কোর সাবজেক্টটা নিয়ে কাজ করলে আনন্দ বেশি, দেন ইউ হ্যাভ দ্য অথরিটি অন দ্য হোল সিস্টেম। রাইট। তো এই কারণেই মূলত আমার আগ্রহ এই সাইডটাতে জন্মালো। আর বেক্সিমকোতে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কোয়ালিটি ডিপার্টমেন্টে চান্স পাওয়াটা এটা কোইন্সিডেন্টাল। 20 জনের বেশি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। ওখানে অনেক পুরনো মানুষ ছিলেন, অভিজ্ঞ মানুষ ছিলেন, যারা 18 বছর 20 বছর ধরে কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করছেন। আমাকে চিফ অপারেটিং অফিসার প্রশ্ন করলেন যে কিউএ এবং কিউসির পার্থক্য কী। সো ওনাকে আমি এটার খুব সহজ আন্ডারস্ট্যান্ডিংয়ে ওনাকে আমি এক্সপ্লেন করলাম।
কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে 100% চেক করতে হয়। আর কোয়ালিটি অ্যাসুরেন্স হলো কোয়ালিটি কন্ট্রোলটা হয়েছে কিনা এইটার জন্য স্যাম্পলিংয়ের ভিত্তিতে চেক করে তারা এনশিওর করে যে হ্যাঁ আমার কোয়ালিটি কন্ট্রোলটা ঠিক মতো হচ্ছে। So quality assurance will give you assurance that your quality is controlled in the process. এই জিনিসটা ওনাকে এক্সপ্লেন করলাম। সো আমার এই লেমেন ল্যাঙ্গুয়েজের এক্সপ্লেনেশনটা ওনার পছন্দ হয়েছিল। সিইওর কাছে গেলাম, উনি আমাকে বললেন, একটা সেট অফ ডকুমেন্টস ধরিয়ে দিলেন, দিয়ে বললেন যে আমি আমার কিউএ এবং কিউসিকে আলাদা করার চেষ্টা করছি গত 1 বছরের বেশি সময় ধরে। একজন চাইনিজ এক্সপার্ট এটার উপরে আমাকে এসওপি তৈরি করে দিয়ে গেছে, বাট আই ডোন্ট নট ফাইন্ডিং এনি ওয়ান হু উইল ইমপ্লিমেন্ট ইট। আমি একজন ফিলিপিনো প্রফেশনালকে দিয়েছিলাম, শি লেফট আফটার 6 months, সো আই নিড সামবডি হু ক্যান ইমপ্লিমেন্ট ইট। উনি আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করলেন, তো আমি বললাম স্যার আই ক্যান। তো উনি আমাকে কাগজ দিয়ে বললেন হাউ। আমি পাতা উল্টালাম, 30-35 পাতা। আগের পারসন ফেল করেছে, কনসালটেন্ট বাইরের নাম করা মানুষ ফেল করেছে, হাউ কিভাবে আপনি করবেন? আমি 30-35 পাতা উল্টিয়ে আমি মোটামুটি মিনিট খানিক সময় নিয়ে বললাম যে স্যার, first 15 days I will observe how things are running in Beximco. Then I will start delivering training, organizing training sessions. এই যে এখানে এসওপি গুলো আছে, এই এসওপি গুলো আসলে অন গ্রাউন্ডে যারা ইমপ্লিমেন্ট করছে এরা জানে কিনা, এটার উপরে আমি এখান থেকে নিয়ে প্রেজেন্টেশন স্লাইড বানাবো, ওগুলো দেখিয়ে ওদেরকে বলবো এক্সপ্লেন করো না, ওদের কাছ থেকে আমি জানতে চাইবো যে হাউ হি ইজ ইমপ্লিমেন্টিং ইট অন দ্য ফ্লোর। ওকে সো ও যখন আমাকে ব্যাখ্যা করবে, আই এম গেটিং 2 benefits. এখন আমি নিজে শিখে যাচ্ছি হোয়াট ইট মিনস টু হিম। 2 হলো ওর এক্সপ্লেনেশনটা বাকি 35 জন এগ্রি করে কিনা। আমার 12টা ফ্যাক্টরিতে আই হ্যাড 40 অ্যারাউন্ড প্রফেশনালস, কিউএ কিউসি ম্যানেজার ছিল। তো যদি একজনের ব্যাখ্যা 39 জন মেনে নেয়, তার মানে হি ইজ কারেক্ট। আমার অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার জানা জরুরি না, আমি ওকে দিয়ে বাকিরা যদি এগ্রি করে দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। সো হি অলসো গেটিং হিজ কারেকশন অর কনফার্মেশন, আই এম অলসো লার্নিং দ্য কারেক্ট মেথড। এইভাবে করে আমি পরপর 6 শনিবারে আমি 6টা ট্রেনিং সেশন অর্গানাইজ করব। আই উইল গেট মাই হোল টিম অ্যালাইন্ড যে এখানে এসওপিতে যা বলেছে ওনারা তা বোঝেন কিনা, আমি তা বুঝি কিনা। দেন আই উইল স্টার্ট ইমপ্লিমেন্টিং ইট অন গ্রাউন্ড। এগুলোকে আমি গ্র্যাজুয়ালি এক্সেল শিটে নিয়ে আসবো, ডাটা এবং রিপোর্টিংয়ের প্রসেস তৈরি করব। উইদিন 6 months আই উইল ব্রিং ইট ডাউন ইনটু দ্য ইয়োর ইআরপি সিস্টেম। ইআরপি সিস্টেমে চলে আসলে অটোমেটিক্যালি ইউ উইল সি দ্য রিপোর্টস। যেই ফ্যাক্টরিতে এটার ইমপ্লিমেন্টেশন হবে না, অটোমেটিক্যালি আপনি তার প্ল্যান্ট হেডকে ডাকবেন, তাকে ডেকে নিয়ে আপনি কারেক্ট গাইডেন্স দিবেন, এটা অটোমেটিক্যালি হতে থাকবে। অ্যাকচুয়ালি 6 মাস পরে আমার আর কাজ থাকবে না। আচ্ছা, লিটারেলি ইট হ্যাপেন্ড, আই ডিড ইট প্র্যাকটিক্যালি, লিটারেলি ইট হ্যাপেন্ড। এবং আমি যখন বেক্সিমকো থেকে চলে আসতে চাইছি, তখন আমি আমার সিইওকে, স্যার হি আস্কড মি ইন উর্দু, কিউ তানখা কাম পড় গিয়া, বেতন কম হয়ে গেছে নাকি? আই সেড নো স্যার, I said, sir, you know, I'm a troubleshooter. I can solve problems. Now the problem is solved. I don't have any work. প্রতিদিন খবরের কাগজ পড়তেছি, ফেসবুকিং করতেছি, আর কোনো কাজ নাই। So I have got a call from SQ to go back and develop as head of manufacturing work in a new project. I want to do that. আপনার এখানে নতুন কাউকে নিতে হবে না। We talk about change management. I have done it in real life. We talk about succession planning. I have done it in real life. আমার ডিজিএম কে চার্জ বুঝিয়ে দিয়ে এসেছি। আমি বলেছি ইফ হি ক্যান পারফর্ম বেটার, বা যদি ধরে রাখতে পারে 6 মাস পরে 1 বছর পরে তাকে জেনারেল ম্যানেজার করে তাকেই দায়িত্বে রেখে দিবেন। তাকেই দায়িত্বে রেখে দিয়েছে। এটাতে সুবিধা কি, সাকসেশন প্ল্যানিং হয়েছে, আমাকে সিইও ইজিলি ছেড়ে দিয়েছে। বেক্সিমকোতে কিন্তু সহজে মানুষকে, মানে পছন্দের মানুষকে সহজে ছাড়ে না, অনেকেই কিন্তু এরকম জোরপূর্বক থাকতে হচ্ছে, এরকম গল্প শেয়ার করে। বাট আমার ক্ষেত্রে আমি বলেছি স্মুথলি আমাকে ছেড়ে দিয়েছে, আমার ডিজিএম দায়িত্ব বুঝে নিয়েছে। সুবিধা যেটা হয়েছে, আমার তৈরি করা পলিসি প্রসিডিউরগুলো আমার পরেও 3 বছর ধরে ওই ফ্যাক্টরিগুলোতে চলেছে। মানুষজন আমাকে ফোন করতো, স্যার আপনার এই প্রসিডিউরগুলো দেখি খুব সুন্দর গোছানো, ভালো লাগে, আপনাকে কোনো একদিন সুযোগ পেলে দেখা করতে আসবো। সো আই গট দ্যাট কল। সো থিওরিটিক্যালি এমবিএ এর ক্লাস, এমবিএ ইন এইচআরএম এ মানুষ যেগুলো শেখে, আর তার অনেকগুলো আমি এমবিএ ইন এইচআরএম আমি করিনি। আমি আইইআর এ মাস্টার্স করেছি, মাস্টার্স ইন পাবলিক অ্যাফেয়ার্স, মেজর ইন আইইআর, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনশিপ। বাট এমবিআর এ এইচআরএম এর যে কনসেপ্ট বা যেগুলো আছে, সেগুলোর অনেকগুলো আমি ইমপ্লিমেন্ট করেছি আলহামদুলিল্লাহ। আমার একটা বিজনেস রিলেটেড কনসেপ্ট আছে, এটাও আমি শেয়ার করতে চাই, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে অডিয়েন্সের জন্য। বিজনেস ইজ অল অ্যাবাউট 4C। 1 নম্বর কারেজ। আপনার যদি সাহস না থাকে আপনি বিজনেস করতে পারবেন না।
আপনার যদি প্রত্যেকটা কাজের ব্যাপারে ইমিডিয়েট সুপারভাইজিং বসের কাছে লেটারটা নিয়ে যাবেন কি যাবেন না, একটা ফিডব্যাক এসছে ফ্লোর থেকে, ম্যানেজারকে বা জিএমকে বলবেন কি বলবেন না, এই দ্বিধাদ্বন্দ্ব যার 18 বছর বা 15 বছর কাজ করার পরেও কাজ করে, মোস্ট প্রবলি ইউ আর নট রেডি ফর অন্টারপ্রেনারশিপ। কারেজ থাকতে হবে, ডিসিশন মেকিং এর কারেজ থাকতে হবে, নাম্বার 1 রিকোয়ারমেন্ট। that is a very bold capability, right? Boldness. সো আমার এটা তো অলরেডি, আমি নেভির চাকরি ছেড়েছি যখন, সেট করা জব ছেড়েছি যখন, তখন অলরেডি আমি এটার পরিচয় দিয়ে ফেলছি। ইয়েস, আই এম কারেজিয়াস অ্যান্ড আই এম মানে কারেজিয়াস ডিসিশন মেকার। নাম্বার 2 ইজ কম্পিটেন্সি। কোনো না কোনো বিষয়ে, একটা বিষয়ে আপনার কম্পিটেন্সি থাকতে হবে, সেটা যেই সাবজেক্টই হোক। ইউ মাস্ট বি কম্পিটেন্ট অন সামথিং। আপনার যদি মানে অন্যকে দিয়ে আপনি আইটি বিজনেস করতে চান, আপনার আইটির উপরে তেমন নলেজ নাই, আপনি আইটি বিজনেস দাঁড়া করাতে আপনার অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে। আপনার যদি এমন হয় যে আইটি বিজনেসের আপনার মার্কেটিং স্ট্রেংথ আছে, ইয়েস দ্যাটস এ গুড ম্যাচ। আপনি আইটি বিজনেস ডেভেলপমেন্টের জন্য লোক রাখবেন, বিগ সেলটা আপনি নিজে করবেন, বিকজ ইউ হ্যাভ এ সেলস স্ট্রেংথ। সো বিজনেস যেটা করবেন এর মধ্যে আপনার কোনো একটা জায়গায় কম্পিটেন্সি থাকতে হবে। দিস কম্পিটেন্সি ইজ দ্য সেকেন্ড সি। থার্ড সি ইজ কানেক্টিভিটি। আপনি যতই ভালো কম্পিটেন্সি থাকুক, যতই আপনার ভিতরে কারেজ থাকুক, আপনার যদি কানেক্টিভিটি না থাকে, আপনি যদি মানুষের সাথে মিশতে না জানেন, কানেক্টেড হতে না জানেন, আপনার যদি সোশ্যাল মিডিয়ায় নেটওয়ার্কিং না থাকে, আপনি যদি প্রফেশনাল অ্যাসোসিয়েশনে আপনার নেটওয়ার্কিং না থাকে, তাহলে আপনার জন্য এটা সেল আউট করা ডিফিকাল্ট। ওপেন মার্কেটে আপনার প্রোডাক্টটা যাবে পরে, আপনার প্রথম বায়ার কিন্তু আপনার ফার্স্ট রিলেশনস, আপনার ফার্স্ট কানেকশনস। সো আপনাকে যারা বাই নেমে চেনে তারাই আপনার প্রথম কাস্টমার। সো এই বাই নেমে যারা চেনে, এই সার্কেলটা যদি বড় না হয়, আপনি অ্যাকচুয়ালি সেল করার জন্য এনাফ অডিয়েন্স পাবেন না। সো থার্ড সি ইজ কানেক্টিভিটি। দ্য লাস্ট সি ইজ ক্রিয়েটিভিটি। যেটা মানুষ করতেছে সেম জিনিস আপনি যদি করেন, ইট উইল নট ওয়ার্ক, ইট ইজ আনলাইকলি টু ওয়ার্ক। ইট উইল ওয়ার্ক বাট ইট উইল গিভ ইউ ভেরি লেস ডিভিডেন্ড। সো ইউ মাস্ট বি ক্রিয়েটিভ। যেই জিনিসটা মানুষের প্রয়োজন আছে, এই প্রয়োজনটাকে আপনি কিভাবে আপনার স্ট্রেংথ থেকে কাজে লাগিয়ে আপনার ওয়েতে ডেলিভারি করবেন, এই মডিফিকেশনের ডেলিভারিটি, এই ক্রিয়েটিভিটি, এই মডিফিকেশন করার যে ক্রিয়েটিভিটিটা দরকার, এই ক্রিয়েটিভিটিটা আপনার মধ্যে থাকতে হবে, এই কাস্টমাইজেশনের ক্রিয়েটিভিটিটা আপনার মধ্যে থাকতে হবে। সো আমি বিজনেসে নামার আগে আই আইডেন্টিফাইড দিস আর দ্য 4 C's আই নিড। সো আমি মাস্টার্সের জন্য জয়েন করেছিলাম টু ডেভেলপ মাই নেটওয়ার্কিং, মাই কানেক্টিভিটি। আমার কারেজ ছিল, আমি সার্চ করেছি আমার কি কম্পিটেন্সি আছে। আমার কম্পিটেন্সি হলো কমপ্লায়েন্সের উপরে, আমার কম্পিটেন্সি হলো ট্রেনিংয়ের উপরে, আমি ডেলিভারি করতে পারি ভালো, আমি মনে রাখতে পারি, আমি মানুষকে কনভিন্স করতে পারি। সো দিস আর মাই স্ট্রেংথস। দেন আই ডিসাইডেড বেসড অন অল দিস স্ট্রেংথ আমার কি বিজনেস করা উচিত। আই কেম আউট উইথ, আমার একটা স্কিল ডেভেলপমেন্টের ইনস্টিটিউট হতে পারে, আমার একটা কমপ্লায়েন্স রিলেটেড কনসালটেন্সির ইনস্টিটিউট হতে পারে, আমার একটা সার্ভিস অর্গানাইজেশন হতে পারে। ইভেনচুয়ালি উইথ অল দিস আইডিয়াস আই কেম আউট উইথ আইটিসি ইন্টারন্যাশনাল লিমিটেড, যেটাতে আমরা এই 3টা সার্ভিসই দেই। আমরা কমপ্লায়েন্স রিলেটেড কনসালটেন্সি করি, আমরা কমপ্লায়েন্স রিলেটেড বিভিন্ন সার্টিফিকেশনের সার্ভিস প্রোভাইড করি, এবং আমরা বিভিন্ন মডেলের ট্রেনিং প্রোভাইড করি। ভেরি স্ট্রাকচার্ড 4C, এবং সেখান থেকে আপনি বের করলেন আসলে হোয়াট ইজ ইউর, তার মানে একটা কথা আছে যে হোয়াট দ্য ওয়ার্ল্ড নিড, হোয়াট এম আই গুড অ্যাট, অ্যান্ড হাউ ক্যান আই আর্ন মানি। অ্যাবসলিউটলি চাইনিজ ফিলোসফি, ইকিগাই। হ্যাঁ, তার মানে মাঝখানে এই 3টা জিনিসকে যদি আমরা যদি মিলাতে পারি, যে পৃথিবীর দরকার, আমি ভালো, এবং সেটা কীভাবে আমি মানুষের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি আমার পয়সা ইনকাম করব, বা সেল করব, বা আমার রেভিনিউ আসবে, আমার ইনকাম আসবে, বা আমার রিজিক তৈরি হবে। সো এই জায়গাটা যারা আসলে ঠিকমতো করতে না পারে, তাদের জন্য আসলে চাকরি ছেড়ে ব্যবসা বা ব্যবসায় টিকে থাকাটাও ডিফিকাল্ট। সবার প্রথমে আমি যেটা বলবো, নিজেকে ট্রাই করেন, ট্রাই ইয়োরসেলফ আউট। আমি পার্সোনালি মনে করি সবারই কোনো না কোনো স্ট্রেংথ আছে। এভরিওয়ান ইজ বর্ন উইথ সাম স্ট্রেংথ। সিম্পলি আপনি আপনার স্ট্রেংথটাকে কখনো সুযোগই দেন নাই। ইউ মাইট বিকাম এ গুড আর্টিস্ট, আপনার হয়তো হাতের ছবি আঁকা ভালো, কখনো ট্রাই করেননি, কখনো এটাকে প্রফেশনালি চিন্তাই করেননি।
আপনার হয়তো গানের গলা ভালো, আপনার হয়তো মেবি আপনি অ্যাডমিন এইচআরে কাজ করছেন, ইউ মাইট টার্ন আউট টু বি এ গুড সেলস পারসন। ট্রাই করেননি কখনো সেলস ক্যারিয়ার, আপনি হয়তো মেবি আপনি কোয়ালিটি কন্ট্রোলে ভালো করতে পারবেন, আপনার হয়তো অবজারভেশন পাওয়ার খুব ভালো, আপনি কখনো ট্রাই করেননি এটা। সো এই জন্যে নিজেকে আগে ট্রাই করেন। ইফ ইউ ওয়ান্ট টু গো আউট অফ দ্য বক্স, ফার্স্ট ট্রাই আউট ইউর সেলফ। আপনার কী কী ধরনের স্ট্রেংথ আছে এটা খুঁজে বের করেন। এবং এখন কিন্তু খুব সোজা পার্সোনালিটি প্রোফাইলিং করা যায়, যে দেয়ার আর স্ট্রাকচার্ড ওয়ে, টেস্টের মাধ্যমে আপনি যেতে পারেন। আমার কোম্পানিতে এই টেস্টগুলো আমরা করে থাকি। সো এই পার্সোনালিটি প্রোফাইলিংয়ের মাধ্যমে ইউ ক্যান অলসো ফাইন্ড আউট যে আপনার কোন জায়গাটায় স্ট্রেংথ আছে, সেটাও বের করতে পারেন। খুবই অসাধারণ। আপনি 4C এবং সেখান থেকে আসলে নিজেকে জানা এবং লাস্টে বললেন পার্সোনালিটি প্রোফাইল, অর্থাৎ আমি কি, আমার কোথায় যোগ্যতা আছে, আমি নেমে পড়লাম ব্যবসায়। এবার আমার চ্যালেঞ্জ হলো আসলে আমাকে তো ইনকাম করতে হবে। এতদিন আমি একটা পে চেক পেয়েছি, রাইট? এবার আমাকে আসলে আমাকে ইনকাম, অর্থাৎ আমাকে টাকা মার্কেট থেকে নিয়ে আসতে হবে, এক। আর যারা আমার সাথে কাজ করবে আমাকে তাদেরকে পে করতে হবে আগে, তারপরে আমার ফ্যামিলি। সো শুরুটা আপনার কেমন ছিল এই চ্যালেঞ্জিং জার্নি যখন শুরু করলেন? ওয়াজ ইট সো ইজি, ওয়াজ ইট টাফ, ওয়াজ ইট ডিফিকাল্ট? আমার সবসময় একটা ফিলোসফি কাজ করেছে, আমি আয় করার আগে খরচ করব না। আই ওয়াজ ভেরি স্ট্রিক্ট টু ইট। আমার প্রথম 6 মাসের অফিস কেটেছে আমার বাসার স্টাডি রুমে। আচ্ছা, প্রথম 6 মাসের অফিস বাসার স্টাডি রুমে। আমার সাথে শুধুমাত্র একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তাও সে স্টুডেন্ট, ইন্টার্নশিপ করছিল আমার সাথে। 6,000 টাকা করে তাকে আমি পকেট মানি দিতাম। আচ্ছা, পরবর্তীতে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমার সাথে ফুল টাইম জবও করেছে। সো সে আমার একমাত্র সাথী ছিল। সো নিজেই সিইও, নিজেই ডাইরেক্টর, নিজেই ম্যানেজার, নিজেই মার্কেটিং ম্যানেজার, নিজেই হেড অফ সেলস, নিজেই হেড অফ সেলস, সবকিছু নিজে। প্রথম আমার যেহেতু কমপ্লায়েন্স রিলেটেড সার্ভিস, আমার সার্ভিসের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। প্রথম 4 মাসে আমি 100 ক্লায়েন্ট, আমি টার্গেট করেছিলাম 100 ক্লায়েন্টকে রিচ করবো। আই মেড এ লিস্ট। আমি 100 ক্লায়েন্টের মধ্যে 70-80 জন পর্যন্ত শেষ করে ফেলছি। রিচ করা শেষ। 4 মাস হয়ে গেছে, নট এ সিঙ্গেল পেনি আর্ন। ভেরি ডিফিকাল্ট। আপনি কি প্রপোজাল দিচ্ছেন এই লেভেলে? আমি প্রপোজাল দিচ্ছি, আমি মিটিং করছি। মিটিং করার পরে লাইক সে ইনিশিয়াল লিড জেনারেশন যেটা বলে, 8-10 জন বলছে ওকে ইন্টারেস্টেড। ইমেল পাঠাচ্ছি, ইমেলে তারা রিপ্লাই করছে ওকে সেন্ড আস এ প্রপোজাল জমা দিচ্ছি। 4 মাস, এর 4 মাস হয়ে গেছে। এরকম অলরেডি আমি 80+ ক্লায়েন্ট রিচ করে ফেলছি। আমার হাতে আর মাত্র 20টা ক্লায়েন্টের লিস্ট আছে, কিন্তু 80টা থেকে কোনো ফল আসে না, কোনো রেজাল্ট আসেনি। সো বসলাম, প্রেশার ইজ বিল্ডিং। বসলাম, কি করা যায়? আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, ওয়াই নট। আমি তো 80টা ক্লায়েন্ট রিচ করেছি। এখন আমার যে সার্ভিসগুলো, সার্টিফিকেশন সার্ভিসে মোটামুটি এক্সপেন্সিভ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ এরকম বিভিন্ন লেভেলের খরচ হয়। সো এইটা তো মানুষ দেওয়ার জন্য এখনো হয়তো আমি ওরকম ক্লায়েন্ট অ্যারেঞ্জ করতে পারছি না। হাউ অ্যাবাউট ট্রেনিং? একটা ট্রেনিং করাই। ট্রেনিংয়ের জন্য তো হয়তো 8-10 হাজার টাকা মানুষ দিতে রাজি হবে। সো যাদের সাথে কথা বলে এসছি তাদেরকে বললাম যে আপনারা তো করাতেই চান, সো ওয়াই ডোন্ট ইউ গেট ওয়ান অফ ইউর প্রফেশনাল ট্রেন্ড। একটা ট্রেনিং অর্গানাইজ করলাম। মোটামুটি আমরা 8-10 জন পার্টিসিপেন্টস পেলাম। 10 জন পার্টিসিপেন্টসের মধ্যে আমার নিজের পছন্দ থেকে, মানে 10 জন পুরা করার জন্য 3 জন নিজের জায়গা থেকে দিয়েছি আর কি। নিজের অফিসের একজন, নিজের পরিচিত একজন এবং নিজের ফ্যামিলি মেম্বার একজন, এইভাবে 10 জন করলাম। নাহলে 10 জনের নিচে ট্রেনিং করাতে খারাপ দেখায় না? সবাই বলবে যে কি ব্যাপার, কয়জন স্টুডেন্টকে আর ট্রেনারকে বোঝা মুশকিল। তো 2 দিনের ট্রেনিং, ISO 9001:2015 এর উপর ট্রেনিং। এই ট্রেনিংয়ের পার্টিসিপেন্টস পাওয়ার পরে এই 2 দিনে ওই পার্টিসিপেন্টসরা কনভিন্স যে হ্যাঁ, ফয়সাল ভাইকে দিয়ে কাজ করালে আমাদের কোম্পানির ডেভেলপমেন্ট হবে। আগে যে আমি মিটিং করে এসেছিলাম, এটার বাইরে নাও আই হ্যাভ এ থার্ড পার্সন ইন দ্য কোম্পানি যে আমার হয়ে উইদিন দ্য কোম্পানি প্রমোট করছে যে হ্যাঁ, ওনাকে দিয়ে কাজটা করান, হি ইজ গুড। মানে আপনার আমার অ্যাম্বাসেডর তৈরি করে ফেলছি আমি 7টা কোম্পানি, টেস্ট করে সে আপনাকে সার্টিফাই করতে পারবে। সো
তারপরেও কাজ আগাচ্ছে না। মাইলস্টোন স্কুল এবং কলেজ আমার প্রথম ক্লায়েন্ট, আই মাস্ট নেম দেম। শিওর। ওইটার প্রতিষ্ঠাতা হচ্ছেন কর্নেল নুরুন নবী। উনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক্স প্রিন্সিপাল। ঢাকা কলেজের ওখানে সম্ভবত প্রথম ওনাদের ক্যাম্পাস ছিল, ঢাকা উল্টা পাশে। জি। তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এখন উত্তরাতে 43টা ক্যাম্পাস আছে এবং দিয়াবাড়িতে তাদের নিজস্ব বিশাল বড় ক্যাম্পাস। তো স্যারকে গিয়ে বললাম, স্যার আপনার স্কুলের তো অনেক সুনাম চারিদিকে, রেজাল্ট ভালো করছে এবং 5 বছর 7 বছর ওনার A+ ছাড়া ওনার কোনো স্টুডেন্টের রেজাল্ট নেই, 100% স্টুডেন্ট A+, গোল্ডেন GPA 5 পাওয়া। তো ওনাকে গিয়ে বললাম, স্যার আপনার এটা রিকগনিশন দরকার, এই রিকগনিশনের জন্য আপনাকে আমি একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করে দিব। কি জিনিস কিভাবে হবে এক্সপ্লেইন করলাম। বললাম যে স্যার এটা ধরে নেন গুরু দক্ষিণা, আপনার কোনো পয়সা খরচ হবে না, আই উইল ডু ইট ফ্রি অফ কস্ট। আচ্ছা। তো এখন আর স্যার কোনোভাবেই ছুটতে পারলেন না। উনি তারপরে ওনার ইংলিশের প্রফেসরকে ডাক দিলেন, লেকচারারকে ডাক দিলেন, মুজাহিদ ভাইকে ডেকে বললেন যে দেখো ও কি একটা করাতে চাচ্ছে, আমাদের এরকম বিদেশ থেকে সার্টিফিকেট আসবে, করাই ফেলো, এটা কোনো পয়সাপাতি নাকি খরচ হবে না। তো ইন্টারেস্টিং, মানে যেটাকে বলে আসলে যে অফারটা কেউ আসলে ছাড়তে পারবে না, যে অফারটা কেউ ছাড়তে পারবে না, মানে বেসিক্যালি স্যারকে অফার দিইনি, আমার নিজেকে অফার দিছি। 4 মাস ধরে চেষ্টা করছি, রেজাল্ট পাচ্ছি না, আই নিডেড এ রেজাল্ট টু কন্টিনিউ। কারেক্ট। ইভেন অ্যাট দ্য কস্ট অফ জিরো প্রফিট, ইভেন অ্যাট দ্য কস্ট অফ মাইনাস, বিকজ ওখানে তো আমার বিভিন্ন পে করতে হবে, সেই পেগুলো পকেট থেকে করতে হবে, আমার বিজনেস থেকে করতে হবে। সো ইভেনচুয়ালি স্যার রাজি হয়ে গেলেন, ওখানে ট্রেনিং করালাম, ইন্টারনাল অডিটর ট্রেনিং করালাম ওনাদেরকে। তারপরে ওনাদের জন্য অডিটের অ্যারেঞ্জমেন্ট হলো, যেহেতু ওইটা আমার প্রথম অডিট, ইন্ডিয়া থেকে ট্রেনিং টিম অডিট টিম আসলো, ওনারা এসে অডিট করলেন, আমি ওনাদের সাথে সাথে থাকলাম। সো ওই অডিটের মাধ্যমে আমি নিজে অডিটর হিসেবে অ্যাপ্রুভাল পেলাম, কারণ প্রথমে আমাকেও তারা যে ভেরিফাই করবে ওয়েদার আই এম ক্যাপাবল। সো আমার ইন্টারভিউ হলো, আমার বাকি প্রসেস আমি এই অডিটের মধ্যে থেকে কমপ্লিট করে ফেললাম। 2 নম্বর হলো মাইলস্টোন স্কুল এবং কলেজ সার্টিফাইড হয়ে গেল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সার্টিফিকেট হ্যান্ডওভারের জন্য স্যার বড় করে একটা প্রোগ্রাম করলেন, বিশাল বড় মাঠের মধ্যে এত বড় সার্টিফিকেট প্রিন্ট করে বানায় নিয়ে আসলেন, ওখানে আমি সবার সামনে হ্যান্ডওভার করলাম। এইটার ছবিগুলো নিয়ে আমি আমার প্রোফাইলের মধ্যে ঢুকাই ফেললাম যে উই আর ডেলিভারিং ISO 9001 সার্টিফিকেটস। এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরই আমি তখন FBCCI এর চেয়ারম্যান হচ্ছেন মতলুব স্যার, নিটল নিলয়ের নিটল মোটরসের মালিক, ওনার অফিসে গেলাম মহাখালীতে। ওনার একজন পার্টিসিপেন্ট, ওনার একজন স্টুডেন্ট, মানে ওনার একজন AGM আমার স্টুডেন্ট হিসেবে কোর্সে অ্যাটেন্ড করেছিলেন, ভাইয়ের রেফারেন্সে ওখানে গেলাম, সরাসরি PS-কে বললাম স্যারের সাথে দেখা করব। স্যারকে গিয়ে বললাম, স্যার আপনি 0 থেকে ব্যবসা শুরু করেছিলেন, আমি এরকম সরকারি চাকরি ছেড়ে দিয়ে স্বেচ্ছায় চাকরি ছেড়ে আমি এরকম একটা কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে চাই, বাংলাদেশে এই জায়গায় অনেক ঘাটতি আছে, এই জায়গায় আমার মতো মেধাবী মানুষের দরকার আছে মনে করে আমি কাজটা হাতে নিয়েছি। অলরেডি আমি ISO 9001 সার্টিফিকেশন করছি, মাইলস্টোনের ছবি দেখালাম, বললাম স্যার আপনার প্রফেশনাল অমুক আমার ওখানে ট্রেনিং করেছি, হি ইজ হাইলি স্যাটিসফাইড, ওনাকে আপনি ক্রস চেক করতে পারেন, আপনার কোম্পানির সার্টিফিকেশনের কাজ চাই, ডাইরেক্ট অফার। আচ্ছা। স্যারের জেনারেল ম্যানেজারকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন এই আমাদের সার্টিফিকেশন আছে না, কি অবস্থা? বলছে স্যার আমরা তো এরকম রিনিউয়াল করানোর জন্য অলরেডি এরকম অ্যাডভান্স করে ফেলেছি। আমি বললাম স্যার টাকা মানি ইজ নট এ ইস্যু, যেই অ্যামাউন্ট অ্যাডভান্স করেছেন ওই অ্যামাউন্ট আমি সেম অ্যামাউন্টে করবো, অ্যাডভান্সের টাকা বাদ দিয়ে বাকি পেমেন্ট রিসিভ করবো। আমি আমার প্রথম 2টো ক্লায়েন্টে কোনো নেগোসিয়েশন করিনি, জিরো নেগোসিয়েশন, হোয়াট এভার দে সাইড আই এগ্রিড। ওকে। মতলুব স্যারের কাজ করলাম, আমার সেকেন্ড ক্লায়েন্ট ISO সার্টিফিকেশনে নিটল নিলয় গ্রুপ, নিটল মোটরস বেসিক্যালি বাই নেমে। এরপরে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি, শুধুমাত্র মতলুব স্যারকে সার্টিফিকেট হ্যান্ডওভার করেছি, এই ছবিটা দেখাইছি, বাকিরা কাজ দিয়েছে। So these are creativities. I talked about creativity. These are creativities. I am not a salesperson, but I knew how to make it through. তার মানে প্রথম যে 4 মাসের পরে কোন মাসে গিয়ে আপনি ইনকাম হিট করলেন? 6 মাস, 6 মান্থ থেকে। 6 মান্থ। সো আপনাকে আগে থেকে আপনার রিজার্ভে এই 6 মাস চলার মতো একটা ফুয়েল ডেফিনেটলি ছিল। ডেফিনেটলি ওটা নিয়ে তো মাঠে নামতেই হয়েছে, ডেফিনেটলি। সো তারপরে আপনি 6 মাস পার হয়ে গেল, দেন আপনি কিভাবে গ্রো করলেন? এই যে আপনার ক্যাপাসিটি বা কানেক্টিভিটি বাড়ালেন,
আপনি কি প্রোডাক্টে কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা, মার্কেটিং কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা, করলে সেটাকে কীভাবে আপনি অতিক্রম করার চেষ্টা করলেন? সিইও হিসেবে তো নিজের স্যালারিটা নিজেই নির্ধারণ করতে হতো। তো সিইও হিসেবে প্রথম 6 মাস, পরবর্তী 6 মাস 25,000 টাকা করে পকেট মানি নিয়েছি। সিইওর স্যালারি 25,000 বললে ব্যাপারটা রং এক্সাম্পল হয়ে যাবে। আমি এসকিউতে আমার লাস্ট জবটা যখন ছাড়ি তখন আমার গ্রস স্যালারি ছিল 265K টেক হোম। এটার সাথে ইন অ্যাডিশন মিলিয়ে ইট ওয়াজ 300K প্লাস। সেখান থেকে এসে 6 মাস সার্ভাইভ করে দেন নেক্সট 6 মান্থস আই টুক 25K অনলি আমার পকেট মানি হিসেবে নিয়েছি, ট্রান্সপোর্টেশন অ্যালাউন্সের মতো মনে করতে পারি। মানে 12 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ ধরে 12 ভাগের ওকে, মানে প্রথম বছর। সেখান থেকে আলহামদুলিল্লাহ তারপরে 50, তারপরে 75, তারপরে 1 লাখ। যেহেতু লিমিটেড কোম্পানি, আমাকে বছর শেষে সিএ ফার্মকে দিয়ে অডিট করাতে হয়। সো ওখান থেকে আমি আসলে সিইও হিসেবে স্যালারি ছাড়া অন্য কোনোভাবে টাকা তো নেওয়ার সুযোগ নেই। আমি সিইও হিসেবে ওখান থেকে স্যালারিটা ড্র করি। সো আপনাকে আসলে মাইন্ডসেটটা ওভাবে করে নিতে হবে। এবং অনেস্টলি স্পিকিং আফটার 9 ইয়ার্স এখনও আমি আমার এসকিউ এর বেঞ্চমার্ককে টাচ করতে পারিনি, বাট স্টিল আই এম হ্যাপি। আমি এমন একটা গাছ লাগিয়েছি যেই গাছটা আমি 75 বছর বয়সেও যদি বেঁচে থাকি আমাকে সিইও হিসেবে বেতন দিবে। আমার কোম্পানি আমাকে বলবে না যে ফয়সাল মেহেদী লেবার লতে কাভার করে না, ইউ রিটায়ার। সো আপনি যদি এটার লংজিভিটি চিন্তা করেন সেই হিসেবে আমি গেইন করেছি। যদি আপনি টেম্পোরারিলি পার মান্থ রিটার্ন চিন্তা করেন, আমি এখনো এসকিউ এর বেঞ্চমার্কে রিচ করতে পারিনি। ওকে ফাইন। সো লেটস টক অ্যাবাউট যে আমরা সবাই আসলে ডিফিকাল্টিস ফেস করি। ইজ ইট ওকে আই মিন টু টক অ্যাবাউট ডিফিকাল্টিজ অ্যান্ড চ্যালেঞ্জেস? মানুষের ব্যবসায়িক জীবনে অনেক চ্যালেঞ্জেস আছে। এরকম কোনো চ্যালেঞ্জ যেখান থেকে আপনি নিজেকে কোয়েশ্চেন করছিলেন, ইজ ইট দ্য রাইট পাথ ফর মি ডিউরিং দ্য লাস্ট 9 ইয়ার্স? প্রথমে আপনার প্রশ্নটা যে ব্যবসা জীবন শুরু করে কখনো নিজেকে নিজে প্রশ্ন করেছি কিনা, আমি এটার সাথে একটা সম্পূরক কোশ্চেন নিজে থেকে যোগ করে নিচ্ছি। সরকারি চাকরি ছাড়ার পরে গত 2012 থেকে 2024, সো 12 বছরে নিজেকে কখনো প্রশ্ন করেছি কিনা সরকারি চাকরি কেন ছাড়লাম। বিশেষ করে যখন 2015-16-তে এই স্যালারি ডাবল হয়ে গেল সরকারি কর্মকর্তাদের, অন্যান্য ফ্যাসিলিটিস ডাবল হয়ে গেল, তখন নিজেকে কখনো প্রশ্ন করেছি কিনা, এবং 9 বছরের ব্যবসা জীবনে কখনো প্রশ্ন করেছি কিনা। দুটোর উত্তরই পয়েন্ট ব্ল্যাঙ্কে না। অনেস্টলি বলতেছি, বুকে হাত দিয়ে বলতেছি, উত্তর না। বাট এমন অনেক সময় হয়েছে যখন আমি কি করব, কালকে কি করব জানি না, এই মুখোমুখি অনেক দিন হয়েছি। এটার উত্তরটা আমার আগে থেকে ছিল। আমি জানতাম আল্লাহ তাআলা আমার যিনি স্রষ্টা, তিনি ব্যবসার মধ্যে বরকত রেখেছেন। এইটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করে ব্যবসায় হাত দিয়েছি। আমার অনেক সময় এরকম হয়েছে যে আমাকে আগামী 2 দিন পরে বেতন দিতে হবে, আমার অ্যাকাউন্টে যথেষ্ট ফান্ড নাই, বেতন কিভাবে দিব জানি না। আমি অনেস্টলি স্পিকিং আমি রেগুলার তাহাজ্জুদ পড়ি না। আমি এখনো ওই লেভেলে আমার ধর্মীয় কার্যক্রমকে নিতে পারিনি। কিন্তু আমার যখন এই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে, আমার ঘুম আসেনি, আমি তখন তাহাজ্জুদের নামাজ পড়েছি। তাহাজ্জুদের নামাজে আমার চোখের পানি অটোমেটিক বেরিয়েছে, আমাকে আলাদা করে কাঁদতে হয়নি। সেজদায় গিয়েছি, চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে। যে পকেটে পয়সা নাই বেতন দেওয়ার, কিভাবে করব, কি সলিউশন, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমার শুধু একটাই, আমার একজনের কাছেই শুধু সারেন্ডার করছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এবং বিশ্বাস করবেন না, পরের দিন দুপুর 12টা গড়ানোর আগে আমি চেক রিসিভ করছি। 1বার 2বার না, মিনিমাম করে 5বার হয়েছে এরকম আমার। আমি জানি না, এটা কোইন্সিডেন্টাল হতে পারে, এটা হয়তো অন্য কেউ হয়তো শেয়ার করেন না, সবার হতে পারে, অথবা ঘটনাক্রমে এটা আমার সাথে হয়েছে, হতে পারে। আই ডোন্ট নো। আমি কখনো পাবলিকলি এটা এইভাবে শেয়ার করিনি, আজকে বললাম। কিন্তু আমার এরকম চোখের পানি পড়েছে। সামওয়ান কল্ড, ফয়সাল ভাই আপনাকে দিয়ে কাজটা করাতে চাচ্ছি, আমাদের জরুরি লাগবে, একটা টেন্ডারের জন্য লাগবে, চেকটা রেডি আছে, আপনি লোক পাঠান, নিয়ে যান। অ্যাডভান্সের চেক, কারণ তার সাথে আমার 6 মাস আগে কথা হয়েছিল। রাইট, তখন বলেছিলাম প্রপোজাল দেওয়া আছে, তখন বলেছিলাম যে ভাই আপনাদের পেমেন্টটা রিসিভ করার পরেই আমরা অডিটেড ডেট দিব।
সো হি নিউ যে অ্যাডভান্সে চেকটা দিলে নেক্সট ডেটটা পাবে, অডিট ডেট পাবে, আদারওয়াইজ আমার সাথে কথা বলে লাভ নেই। সো হি প্রিপেয়ার্ড দ্য চেক, যে আপনার চেকটা রেডি আছে, আমাদের ইমিডিয়েটলি করানো লাগবে। লেটস টক অ্যাবাউট যে আসলে ব্যবসা কি টিকবে কি টিকবে না, কারণ ব্যবসা তো আসলে একা করা যায় না, আপনার সাথে দরকার মানুষ যে আসলে আপনার আমার বোঝাটা নিতে পারবে। সো কিভাবে আপনি এই চ্যালেঞ্জেসগুলোকে অতিক্রম করলেন? কারণ সত্যিকার অর্থেই অধিকাংশ ব্যবসা তো ফেল করে, রাইট টিম মেম্বার নট ইন রাইট প্লেস। অ্যাবসলিউটলি। হাউ ডিড ইউ ওভারকাম দেম? ডিড ইউ ফেস দিস চ্যালেঞ্জ? ও ফর শিওর, এটা সবাই ফেস করেছে। আমার ব্যবসার বড় চ্যালেঞ্জ কি জানেন? আমি এই পর্যন্ত ফ্রেশ গ্র্যাজুয়েট অন্তত 20 জনকে ডেভেলপ করেছি। আচ্ছা। এবং তাদের মধ্যে একজন ছাড়া কেউ অ্যাকচুয়ালি আমার সাথে বর্তমানে আমার টিমে নেই। একজন ছাড়া, তার মানে আউট অফ 19 জন চলে গেছে। ফাইন, ফেয়ার এনাফ। ওকে। কারণটা হলো ছোট কোম্পানির বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা তো অতিরিক্ত স্যালারি বা হায়ার স্যালারি দিয়ে এমপ্লয়ি রাখতে পারি না, উই কান্ট অ্যাফোর্ড ইট। সো আমাদেরকে ভ্যালু ফর মানি, যে যতটুকু ভ্যালু অ্যাড করতে পারবে ওই পরিমাণ স্যালারি দিয়ে লোক রাখতে হয়। একটা ফ্রেশ গ্র্যাজুয়েট একটা এরকম ছোট কোম্পানিতে কতটুকুই বা ভ্যালু অ্যাড করে, ক্লারিক্যাল কাজ করে। সো যেটা আমি একটা অশিক্ষিত 8 পাস পিয়নকে দিয়েও করাতে পারতাম, এরকম ধরনেরই কাজকর্ম ইনিশিয়াল 6 মাস করে। আস্তে আস্তে কাজ শিখে তারপরে আস্তে আস্তে করে সে কিছু ভ্যালু অ্যাড করা শুরু করে। সো এরকম একটা লেভেলে আপনি কত স্যালারি দিবেন? রাইট। 15,000, 16,000, 18,000, এর বেশি 20 ক্রস করবে না আমাদের মতো ছোট কোম্পানিতে, তাই না? রাইট। এখন 6 মাস আমার সাথে কাজ করলে, সিন্স আই ওয়ার্ক অন স্কিল ডেভেলপমেন্ট, আমার সাথে যে থাকে তার তো ডেভেলপমেন্ট সিরিয়াস স্পিডে হয়, হবেই, খুব ন্যাচারাল। সো 6 মাসের মধ্যে সে বুঝে যায় কোথায় কোন কথাটা বলতে হয়, সে বুঝে যায় কোথায় কোন ড্রেসটা পরতে হয়। কারণ রং ড্রেসে গেলে তো আমার কাছেই ধমক খায়, এইটা পরে আসছো কেন, চেঞ্জ করো, স্যান্ডেল পরে আসছো কেন, শু পরে আসো, এই প্রোগ্রামে তোমার এইটা পরে যাওয়া উচিত, এটা তো তুমি জানো না কেন। সো আলটিমেটলি বিভিন্ন বিষয়ে বলতে থাকি, ওই গাইডেন্স পেতে পেতে তার লার্নিং হয়ে যায়। ইন 6 months টাইম হি ইজ রেডি ফর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। ওখানে ইজিলি যে কোনো একটা কোম্পানি তাকে 25,000, 30,000 দিয়ে লুফে নেয়। এখন ইনিশিয়ালি আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, ফাইন, আমার একজন এমপ্লয়ি যে আমার অ্যাম্বাসেডর হিসেবে তার বাকি রেস্ট অফ হিজ লাইফ কাজ করবে, সে অন্য একটা কোম্পানিতে গেলে খারাপ কি? ঠিক আছে, ওই কোম্পানির কোনো কাজ হয়তো আমাকে এনে দিবে। এবং লিটারালি ট্রু, এরা আমাকে কন্ট্রিবিউট করেছে। এরকম ধরনের অন্তত 3টা কোম্পানিতে আমার কোম্পানি কাজ করেছে, যেখানে আমার এক্স এমপ্লয়িরাই আমাকে কাজের জন্য রেফার করেছে। ইভেন জাস্ট 20-25 দিন আগেও এরকম একটা ঘটনা ঘটেছে। আমার একজন এক্স এমপ্লয়ি, উনি এখন বর্তমানে একটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছেন, নাম ধরেই বলি কিউপাইল লিমিটেড। ওই কোম্পানিতে তারা সার্টিফিকেশন করাবে। হি কানেক্টেড মি অ্যান্ড ইভেনচুয়ালি উই গট দ্য ওয়ার্ক অর্ডার, যেটা আমরা হয়তো ঈদের পরে এক্সিকিউশনে যাব। ফ্যান্টাস্টিক। তার মানে আসলে টিম মেম্বারের কতটুকু গুরুত্ব সেটা আসলে অপরিসীম। আমরা দুটা জিনিস জানতে চাইবো, সেটা হলো যে আপনার দৃষ্টিকোণ থেকে যে কর্পোরেট চাকরির ভার্সাস এই যে সেলফ বিজনেস বা সেলফ এন্টারপ্রেনিয়রশিপ বা জার্নি বলি, ইটস এ জার্নি, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স? মূল পার্থক্যটা কোথায় আপনি দেখেন? কর্পোরেটে চাকরি করা, যেখানে ফিক্স পে রোলে আমি আছি, ভার্সাস নিজে কিছু করা, মোটা দাগের পার্থক্যগুলো কি? ওকে, পার্থক্য বলার আগে একটু সিমিলারিটিস বলি। হ্যাঁ বলেন, সিমিলারিটিস, পার্থক্য। দুটোরই প্রয়োজন আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সিমিলারিটি। কারণ আপনি এন্টারপ্রেনার হলে আপনার তো এমপ্লয়ি লাগবে। সবাই যদি এন্টারপ্রেনার হতে চাই তাহলে টিমে কাজ করবে কারা? সত্যি কথা। তো দুটোরই প্রয়োজন আছে। বেসিক্যালি আমাদের পার্সোনালিটি লাইফস্টাইল বা আমাদের পার্সোনালিটি প্রোফাইলিং বলে দিবে আমি কোনটার জন্য বেস্ট স্যুট। আপনার যদি এন্টারপ্রেনারশিপের ক্যারেক্টারিস্টিক্স থাকে, আপনি হয়তো চাকরিতে ওরকম ফিট ইন করবেন না, আপনার মধ্যে সবসময় দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, আপনি নিজে থেকে কিছু করতে চাইবেন, এটা হয়তো আপনার সুপেরিয়ররা অ্যাপ্রিসিয়েট করবে না, আপনার সুপেরিয়ররা আপনাকে আপনার কম্পিটিটর মনে করবে, আপনাকে দমিয়ে রাখতে চাইবে। এই ধরনের ট্রাবল আপনি ফেস করবেন। রাইট অ্যাপ্রিসিয়েশন পাবেন না, অ্যাকনলেজমেন্ট পাবেন না, পলিটিক্সে শিকার হতে পারে। অ্যাবসলিউটলি। সো এগুলো আপনি ফেস করবেন, কারণ আপনার মধ্যে তো ওই নিজে করার, আপনার মধ্যে ওই মেধাটা আছে, আপনি ওটা করতে চাচ্ছেন। সো আপনাকে আসলে নিজে জাজ করতে হবে আপনি কোনটার জন্য বেস্ট ফিট ইন।
অন্টারপ্রেনারশিপের ক্যারেক্টারিস্টিক যদি আপনার মধ্যে থেকে থাকে দেন আপনি অন্টারপ্রেনারশিপেই আলটিমেটলি ভালো করবেন। যদি আপনার মধ্যে ওই কারেজটা না থেকে থাকে, ইউ মাইট বি এ বেস্ট স্যুট ফর অ্যাজ অ্যান এমপ্লয়ি। সো সেক্ষেত্রে আপনি বড় কোম্পানিতে চাকরি করেন, বড় আস্তে আস্তে চাকরিতে কিভাবে ভালো করা যায় এটার উপরেও আমার একটা ট্রেনিং আছে, হাউ টু নেগোশিয়েট উইথ ইয়োর বস, হাউ টু ম্যানেজ ইয়োর বস। সো তার মানে চাকরিতে মেইন প্রবলেমতেই হচ্ছে যে আপনার ইমিডিয়েট রিপোর্টিং বসকে কিভাবে হ্যান্ডেল করবেন, ওই জায়গাটাতে আমরা সবাই হিমশিম খাই। সো আপনি কিভাবে একটা ডিফিকাল্ট বসকে হ্যান্ডেল করতে হয় ওইটার টেকনিকটা যদি শিখে যান তাহলে আপনি চাকরিতেও ভালো করতে পারবেন। সো আপনি যদি চাকরির জন্য সুইটেবল হন ওই জায়গাটায় ফোকাস করেন। তাহলে কোন ধরনের স্কিল সেট আপনার দৃষ্টিকোণ থেকে তখন থেকে ডেভেলপ করলে পরবর্তীতে তার আরও বেটার কাজে লাগতে পারে when he is transferring to entrepreneurship? অন্টারপ্রেনারশিপের জন্য যে আমি যে ফোর্সি বলেছি, এই ফোর্সি চাকরিতেও কাজে লাগে, ডেফিনেটলি চাকরিতেও কাজে লাগে। আপনি চাকরির ক্ষেত্রে ভলেন্টিয়ার করার অভ্যেস করেন। আমার আজকে যে কারেজ, এই কারেজটা তৈরি হয়েছে আমার ভলেন্টিয়ারিং অ্যাটিটিউডের কারণে। ক্যারেট কলেজে যখন প্রথম গেলাম, এক্সটেম্পোরি স্পিচ কম্পিটিশন হবে, আন্তঃভবন হাউস কম্পিটিশন। জিজ্ঞেস করলো তোমরা কে পার্টিসিপেট করবো, আমি হাত তুললাম, আমাকে দিয়ে দিল একটা চিরকুট তুললাম, লেখা আছে 5 মিনিট সময়, এরপরে কথা বলতে হবে অডিয়েন্সের সামনে, 300 অডিয়েন্স সামনে বসে আছে। কথা বললাম। আমি যখন কথা বলেছিলাম ডেফিনেটলি ইট ওয়াজ নট দ্য বেস্ট স্পিচ, বাট সেকেন্ড যখন নাম চাওয়া হলো তখন আই এম অলরেডি এক্সপিরিয়েন্সড, সো আই অলওয়েজ হ্যাড দ্য প্রিভিলেজ টু বি নমিনেটেড। সেই জন্য ভলেন্টিয়ার করার অভ্যেস করেন যে কোনো কাজের জন্য, বিশেষ করে আউট অফ দ্য বক্স কাজের জন্য যখন লোক চাইবে তখন ভলেন্টিয়ার করেন। হার্ডওয়ার্ক অ্যান্ড হার্ডওয়ার্ক, দের ইজ নো শর্টকাট। ওই ভলেন্টিয়ার করলেই তো এক্সট্রা ওয়ার্ক আপনাকে করতে হবে। সো মাইন্ডসেটের মধ্যে যেটা দরকার ভলেন্টিয়ারিং অ্যাটিটিউড থাকতে হবে, আর ফিজিক্যালি যেটা দরকার হার্ডওয়ার্ক থাকতে হবে। কম্পিটেন্সি মোরললেস আমাদের 18-20 কম্পিটেন্সি আছেই, আর যাদের লিমিটেশনস আছে একটা পর্যায়ে আমরা বুঝে যাই যে আমার লিমিটেশনস আছে, আমি এর উপরে যেতে পারবো না। সো সেটাও মেনে নিতে হবে, আমার নিজের লিমিটেশনস নিজে জানতে হবে যে কোন লিমিটের উপরে আর আমি আর যেতে পারবো না। সো নিজের লিমিটেশন জানা জরুরি, আমি কত দূর পর্যন্ত যেতে পারবো। যদি জানেন যে আপনার যোগ্যতা আছে, যদি নিজে মনে করেন হ্যাঁ আপনি যোগ্য, দেন ভলেন্টিয়ার ইয়োরসেলফ। ভলেন্টিয়ার করলে আপনাকে কাজ করার নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে, এবং যখন কাজের সুযোগ পাবেন প্লিজ ওয়ার্ক হার্ড। সেটা আপনার চাকরির জন্যও কাজে লাগবে, ব্যবসার জন্যও কাজে লাগবে। ফ্যান্টাস্টিক। আমরা জানতে চাই আসলে যে আপনার 9 বছরের এই বিজনেস লাইফ বা entrepreneurial জার্নি, সেখান থেকে আপনি all the lessons you have learned in 5 minutes, in a condensed summary, যে these are the things I have learned in hard way, these are the mistakes I have done, and those who are doing this journey ব্যবসায়িক জীবনে, they should follow this in 5 minutes. What do you want to say in a condensed real thing যেটা আপনি অ্যাপ্লাই করেছেন, যেটা আপনি শিখেছেন, নাও voluntarily pro bono আপনি সবাইকে দিচ্ছেন? What would be those nuggets and wisdom? এক নম্বর হলো আপনার যে কোনো বিজনেস উইল রান যদি সেল থাকে। সেল ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট। বায়ার না থাকলে কোনো বিজনেস চলবে না, কোনো প্রোডাক্ট চলবে না। সো ইউ নিড বায়ার। আমাকে একজন আমার প্রফেশনাল কলিগ পরিচিত, তার সাথে কথা বলছি, উনি ওনার কোম্পানিতে একটা সেলস টিমের একটা ট্রেনিং করাতে চান। তিনি আমাকে কথা প্রসঙ্গে বললেন, ফজল ভাই সেলস টিমের একটা ট্রেনিং করাবো। আমি জিজ্ঞেস করলাম বাজেট কত? বললেন বাজেট দিয়ে কি হবে, কেন? না, আমি বললাম যে না, যদি আপনার বাজেট 1 লাখ হয় তাহলে বুলু ভাইকে দিয়ে করাবো, যদি আপনার বাজেট 60,000 হয় তাহলে আমার সেকেন্ডার একজন সেলস প্রফেশনাল আছে ওনাকে দিয়ে করাবো, আর যদি আপনার বাজেট 40-এর কাছাকাছি হয়, 40-এর নিচে অ্যাকচুয়ালি যাব না, 40 অ্যারাউন্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমি ডেলিভারি করব। উনি খুব অবাক হলেন, বললেন আপনি মিয়া সব কিছু আপনি করলে হবে? আইএসও ট্রেনিং আপনি করান, কমপ্লায়েন্সের ট্রেনিং আপনি করান, এখন সেলসের ট্রেনিংও আপনি করাবেন? তো ওনাকে আমি বললাম যে ভাই, সিরামিক্স বিক্রি করেন যিনি, ওনাকে দিয়ে আপনি ট্রেনিং করাইতে চাচ্ছেন? ওনার সিরামিক্সের টাইলসটা তো দেখা যায়, উনি তো দেখা যায় একটা জিনিস হাতে ধরে বলেন 100 টাকা 100 টাকা 100 টাকা। আমার ট্রেনিং যেটা আমি সেল করতেছি 9 বছর ধরে, এটা তো দেখা যায় না, ইউ ডোন্ট সি ইট। আমি মুখে বলি এই ট্রেনিং করাবো, লোকজন এটা সম্বন্ধে না জেনে পয়সা দেয়, তারপরে ট্রেনিং করে বোঝে হ্যাঁ
দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ মাচ হায়ার দেন দ্য ইনভেস্টমেন্ট আই হ্যাভ মেড। এটা তো ট্রেনিংয়ের পরে বোঝে। আমি যদি 9 বছর ধরে দেখা যায় না, ছোঁয়া যায় না, এরকম একটা আইটেম সেলস করতে পারি, এবং আমার কোম্পানিতে কোনো ডেডিকেটেড সেলস টিম নাই, যদি সেল করতে পারি তাহলে সেলসের জন্য আমাকে এইটুকু ক্রেডিট তো দেওয়াই যায়। হি অ্যাপোলোজাইজ, হি সেড ভাই ভুলে বলে বসে মাফ করে দেন, আসেন ট্রেনিং করান। তো এনিওয়ে, আপনি যদি আপনার যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো জিনিসের বিজনেস করেন, সেলসটাকে আপনার সবসময় মাথায় রাখতে হবে। সিইও মাস্ট হ্যাভ দ্য সেলস এবিলিটি অ্যাজ ওয়েল। এটা টপ ম্যানেজমেন্টেরই থাকতে হবে। টপ ম্যানেজমেন্ট যারা থাকবেন তারা অবশ্যই সেলস বুঝবেন। 2 নম্বরে হলো বেস্ট ফর্ম অফ মার্কেটিং হলো ওয়ার্ড অফ মাউথ। আমার কোম্পানির ডেডিকেটেড সেলস টিম নাই, বিকজ ওয়ার্ড অফ মাউথ। যে আমার কাছ থেকে ট্রেনিং নেয় পরবর্তীবারে সেই আরেকজনকে রেফার করে ট্রেনিং করতে পাঠায়। আমরা মূলত ট্রেনিংয়ের মার্কেটিংয়ের জন্য বা আমার সার্ভিসের মার্কেটিংয়ের জন্য পাস্ট কাস্টমারদেরকে আমরা ফোন করি, বলি ভাই আপনি তো এই ট্রেনিংটা করেছিলেন, আমাদের এই ট্রেনিংটার নেক্সট ব্যাচ আছে এত তারিখে, আপনার পরিচিত সার্কেলের কেউ একজনকে পাঠান, উনি উপকৃত হবে, উনি এরকম একটা ভালো ট্রেনিং করুক, ওনার পয়সাটা বিফলে না যাক, ওনার ইনভেস্টমেন্টটা রিটার্ন দিক, এটা তো নিশ্চয়ই আপনি চান। সো প্লিজ রেফার 2 of your colleagues যারা এটা করলে বেনিফিটেড হবে। সো ইভেনচুয়ালি আমাদের পার্টিসিপেন্টস আমরা পেয়ে যাই। সো ওয়ার্ড অফ মাউথ তখনই আপনার কাজ করবে যখন আপনার কোয়ালিটি অফ সার্ভিস অথবা কোয়ালিটি অফ প্রোডাক্ট ইজ গুড। ভালো জিনিস দেন, মানুষ নিবে, নিতেই হবে, ভালো ছাড়া টিকে থাকার কোনো কায়দা নেই। বিজনেসের জন্য আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, রেজিলিয়েন্স। ঝড় আসবেই। করোনার সময় 6 মাস তো কোনো বিজনেস হয় নাই, রাইট? স্টিল আমি আমার কোনো ক্ষেত্রে আরো বেশি, তাই না? 1 বছরও কিছুই হয় নাই। হ্যাঁ, আমি আমার টিমের কোনো লোককে, আমরা তখন ছোট টিম ছিলাম, টিমের কাউকে ছাঁটাই করিনি, সবাইকে বেতন দিয়েছি, এবং অর্ধেক বেতন না, পূর্ণ বেতন। নিজের অফিস তখন কি সেপারেট অফিস? সেপারেট অফিস ছিল আমার। অফিস আমার চলমান ছিল তখন, অফিস ছিল। সো হোয়াট উই ডিড, আমরা 3 মাস টোটালি লকডাউনে ক্লোজ ছিলাম, মার্চ এপ্রিল মে। জুনের 1 তারিখ থেকে অফিস খুলেছি, জুনের 3rd উইক থেকে অনলাইনে ট্রেনিং শুরু করেছি। ফার্স্ট ট্রেনিং আমার হাউসফুল ছিল, বিকজ অডিয়েন্সে যারা, তারাও বেরোতে না পেরে তারা দম বন্ধ হয়ে আসতেছিল। সো দ্য মোমেন্ট আই রেফার্ড দ্য অনলাইন ট্রেনিং, ভার্চুয়াল ট্রেনিং, আমার সাথে সাথে হাউসফুল হয়ে গেছে। আমি 10 জন, আমার মোস্ট অফ দ্য কেসেস মাই ট্রেনিংস আর 10%, 10 জনের ব্যাচ। ইন্টারন্যাশনাল কারিকুলাম, ওখানে অ্যাকচুয়ালি ট্রেনার ইজ টু স্টুডেন্ট রেশিও ইজ 1:10। ওকে, সেই কারণে অধিকাংশ ট্রেনিংয়ে আমাদের 10 জনের সিট থাকে। সো ইভেনচুয়ালি আমরা অনলাইন ট্রেনিংয়ে, এবং 2020 সালে আমরা 12টা এরকম অনলাইন 40 আওয়ার্সের 12টা ট্রেনিং রান করেছি। দ্যাট মিনস 40 × 12, 4 × 48, 4800 ঘন্টা অনলাইন ট্রেনিং ডেলিভারি করেছি ইন্টারন্যাশনাল কারিকুলামের কর্পোরেট ট্রেনিং। 480 ঘন্টা, 480 ঘন্টা ট্রেনিং ডেলিভারি করেছি 2020 সালে। সো আমাদের এই নতুন একটা অপরচুনিটি বেছে নিয়েছি, অনলাইন ট্রেনিং। এখন আমাদের অনলাইন অফলাইন দুটোই প্যারালালি চলে। সো এই জন্যে ওই ক্রিয়েটিভিটি, যখন এরকম চ্যালেঞ্জ আসবে তখন আপনাকে এই ক্রিয়েটিভিটি বের করে নিতে হবে, সমাধান বের করে নিতে হবে, আবার কামব্যাক করতে হবে, উঠে দাঁড়াতে হবে। সো সেলস, ওয়ার্ড অফ মাউথ, রেফারেন্স জেনারেট করা, রেজিলিয়েন্স দেখানো এবং ক্রিয়েটিভিটি। সো এই 4টা জিনিসকে আপনি বলছেন যে দি ফাউন্ডেশন অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল ফর সাস্টেনেবিলিটি ইন দ্য বিজনেস। আমরা আপনার 9 বছরের বিজনেস অভিজ্ঞতা খুব সহজেই জেনে নিলাম মোটা দাগে, অ্যালং উইথ 4 C's। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস, দুটো জিনিস এখন কথা বলতে চাই, সেটি হলো যে ব্যবসা শুরু করলাম, আমার ব্যবসা আসতেছে, আমার রেফারেন্স আছে, নোকিয়ারও ছিল, মটোরোলারও ছিল, বড় বড় কোম্পানি, কোডাকেরও ছিল, রাইট? এরকম দুনিয়াতে বড় বড় কোম্পানির ছিল। আমাদের দেশে অনেকেই আসলে ফাউন্ডার, সেলফ মেড, ব্যবসা শুরু করেছে। ব্যবসা শুরু করার পরে ইম্পর্টেন্স অফ লার্নিং অ্যান্ড ডেভেলপিং সেলফ, এটার গুরুত্ব কতটুকু আপনি কিভাবে দেখেন? যে আসলে সাস্টেইন করার জন্য, ব্যবসায় টিকে থাকার জন্য, ইনোভেশনের জন্য, রেজিলিয়েন্স তৈরির জন্য, ক্রিয়েটিভিটি তৈরি করার জন্য, হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ? খুব চমৎকার একটা প্রশ্ন। আমি প্রতি বছর নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য দেশের বাইরে যাই। প্রতি বছর যাই।
আপনার আমি ISO 9001 ওয়াজ মাই স্ট্রেংথ, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এরপরে আমি শিখলাম 14001 এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, ISO 45001 হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের 2013 সালের ভার্সনটা আবার 2022-এ আপডেট হয়েছে। 2022-এ আমি আবার 2023-এর জানুয়ারিতে, গত বছর জানুয়ারিতে মালয়েশিয়াতে গিয়ে আবার এটার উপরে শিখে আসলাম। সো বেসিক্যালি ISO স্ট্যান্ডার্ডগুলো তো তৈরি হচ্ছে মোস্টলি ব্রিটিশ কেন্দ্রিক বা জেনেভাতে, সুইজারল্যান্ডে তৈরি হচ্ছে, তাই না? সব দেশই এটাতে পার্টিসিপেট করে। যারা পার্টিসিপেট করেন ওনাদের মধ্যে থেকেই সামবডি বিকামস এইটার উপরের প্রথম ট্রেনার। ওই ট্রেনারদের কাছ থেকে ডাইরেক্টলি আমি ট্রেনিংটা রিসিভ করার চেষ্টা করি, বিকজ আমি যদি আমার দেশের মানুষের কাছ থেকেই ট্রেনিংটা রিসিভ করি তাহলে আমি তো আর ইন অ্যাডিশন নতুন কিছু দিতে পারবো না। আমি সবসময় চেষ্টা করি এক স্টেপ আপ উপর থেকে ট্রেনিংটা রিসিভ করার জন্য, যেন আমি দেশে ফেরত এসে যখন ট্রেনিংটা ডেলিভারি করি তখন আমি যেন অন্তত বাকি 10 জন আমার পাশাপাশি একই সাবজেক্টে তো আরও 10 জন ট্রেনার আছে, ওয়াই মাই ট্রেনিং উইল গেট অ্যাডেড ভ্যালু, হাউ ইট ইজ ডিফারেন্ট। আমি বাইরে থেকে শিখে আসতেছি, সো আমার কাছে দ্য এক্সপ্লেনেশনস আই লার্ন ফ্রম দেম, ডাইরেক্টলি ফ্রম দেম, ইজ মাচ বেটার দেন হোয়াট আই কুড লার্ন লোকালি ফ্রম বাংলাদেশ। আর কি করেন আপনি এর পাশাপাশি? আপনি বাইরে তো ডেফিনেটলি প্রত্যেক মাসে যাবেন না, রাইট? আর কিভাবে আপনি নিজেকে ডেভেলপ করার এবং এটা গুরুত্বটা কি, টু বিল্ড দ্য রেজিলিয়েন্স এন্ড অল দ্য আদার থিংস? যে কোনো প্রফেশনালের জন্য তার একটা CPD থাকা উচিত, কন্টিনিউয়াল প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা প্ল্যান থাকা উচিত। ইভেন যারা বিভিন্ন প্রফেশনাল সার্টিফিকেশন প্রক্রিয়ায় যায় ওটাতে তারা CPD বাধ্যতামূলক ফর্ম ফিল আপ করে জমা দিতে হয় সার্টিফিকেশন করানোর জন্য। মানে উনি একজন যেমন পিইং একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার সার্টিফিকেশন, ডক্টরদের এরকম সার্টিফিকেট, ওনাদেরকে CPD জমা দিতে হয়। একই রকমভাবে HR এর যারা এখন বিভিন্ন HR সার্টিফিকেশন নিচ্ছেন তাদেরও এরকম CPD জমা দিতে হয়। CPD মূলত হলো আপনি প্রতি বছর, আজ এই বছরে আপনি নিজে কি কি শিখলেন, নিজে কি কি শিখালেন। Even one of the learning method is teaching. আমার লার্নিং এর মেজরিটি আর্ন হয়েছে থ্রু টিচিং। আমি এত এক্সটেন্সিভলি ট্রেনিং ডেলিভারি করি, এত ভ্যারাইটি অফ পার্টিসিপেন্টস থাকে, ওনাদের এত কোয়ারিজ থাকে, যখন উনি কোয়ারিটা করেন তখন আমার ব্রেনের মধ্যে ওটা তখন আমাকে ফুড ফর থট দেয়। ওই ফুড ফর থট আমাকে নতুন একটা ডাইমেনশন দেয়, তখন আমার লার্নিংটা আরও ম্যাচিউরড হয়। ওকে। ইভেন আমার এই যে বিভিন্ন ট্রেনিং হওয়ার কারণে, যেই ভদ্রলোক আমার কাছে 2016-তে 9001 ট্রেনিং করেছেন, উনি হয়তো আবার 2022-এ এসে 45001 ট্রেনিং করেছেন। জিয়া ভাই, আমি বাই নেমে একজনকে বলি, পুরো ডিটেলসটা শেয়ার করছি না। উনি 2022-এ এসে যখন ISO 45001-এর ট্রেনিং রিসিভ করলেন তখন উনি বললেন, ফয়সাল ভাই আপনার 16-র ডেলিভারি আর 22-এর ডেলিভারি আকাশ পাতাল পার্থক্য। ন্যাচারালি 16-তে আমি ম্যানেজমেন্ট সিস্টেম ওনাকে যেভাবে বুঝিয়েছিলাম, 22-এ আই এক্সপ্লেন ইট কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে অ্যান্ড মাচ ম্যাচিউরড ওয়ে। আমি যে প্রতিবার বিদেশে যাচ্ছি, ইভেন আই ডোন্ট গো টু দ্য সেম ট্রেনার টুয়াইস। এটা যদিও পাবলিকলি বলা ঠিক না, তাহলে আমার কাছেও মানুষজন দ্বিতীয়বার আসতে চাইবে না। এর পাশাপাশি আপনি কি বই পড়েন কিনা, আপনি অনলাইনে কোনো কিছু করেন কিনা, আপনি কোনো পডকাস্ট শোনেন কিনা? হোয়াট আর দ্য আদার থিংস ইউ অলসো ডু অ্যালং উইথ গোয়িং অ্যাব্রড? আদার যেগুলো করি সেগুলোর মধ্যে আমি যে কোনো বিষয় নিয়ে আমার কোয়েরি আসলে সাথে সাথে আমি এটা গুগল করি। আই হ্যাভ এ হ্যাবিট অফ ইউজিং গুগল, ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করার অভ্যেস আছে। আপনি টেক সেভি পারসন? হ্যাঁ, আমি প্রচন্ড টেক সেভি পারসন। যে কোনো বিষয় নিয়ে কোয়েরি আসলে সাথে সাথে এটা গুগল করব, এবং গুগল করার মধ্যে আমি যেটা করি, যে কোনো টপিক নিয়ে সার্চ করতে হলে সবার প্রথমে ওইটার উইকি সার্চ করব। ওকে, লাইক সে আমি অলিম্পিক 2023 সম্বন্ধে জানতে চাচ্ছি, সো অলিম্পিক 2023 উইকি এইটা লিখে সার্চ দিব। সো প্রত্যেকটা টপিকের উপরে একটা উইকিপিডিয়া পেজ আছে, ওইটার মধ্যে পুরো সামারিটা থাকে, মানে রেফারেন্স সহ সামারিটা থাকে। সো ফার্স্ট আই উইল রিড দ্য হোল সামারি, ওভারভিউটা আগে পড়বো, পড়ে ওর মধ্যে প্রত্যেকটার আলাদা আলাদা লিঙ্ক থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্কে যেতে থাকি। এই কারণে অ্যাট টাইমস আই এম লিটল স্লো। আমাকে একটা জিনিস জিজ্ঞেস করা হলো বা আমার কাছে একটা জিনিস চাওয়া হলো, 2 দিন হয়ে গেছে, আই এম নট রেসপন্ডিং ব্যাক। কারণ হলো এই যে আমি মাঝখানে গ্যাপে এরকম একটা থেকে আরেকটায় যাচ্ছি, আমার এখনো লার্নিং ম্যাচিউরড হয় নাই। সো আমি যখনই যেটা এরকম আমার আসে, যেটা সম্বন্ধে আমি মনে করি যে না, আই এম নট গুড এনাফ, আই এম নট রেডি এনাফ,
তখন আমি এটাকে স্টাডি করি। কতটুকু সময় আপনি ইনভেস্ট করেন? ধরেন ইউটিউবকে ইউজ করি। এভারেজ অন এ ডে আপনি কতটুকু সময় আপনার নিজের লার্নিং এর জন্য ইনভেস্ট করেন? Only less than 2 hours. আচ্ছা, মিনিমাম 2 hours। আর আরেকটা যেটা করি, আমার ডে টু ডে প্রফেশনাল ওয়ার্ক করতে গেলেও সেই ওয়ার্কেই আমার কোয়ারি বেশি আসে আসলে। সো আমি যে কোনো কাজ করার সময়ও ধরেন আমি একটা নতুন একটা টপিকের উপরে প্রপোজাল চেয়েছি, আমি আগে প্রথমে গুগলে এটা সার্চ করি এই প্রপোজাল নিয়ে কারা কারা কাজ করে, এটার উপরে কি কি ধরনের মডিউল আছে, এগুলো নিয়ে আগে স্টাডি করি। স্টাডি করে নিয়ে তারপরে দেন আমাদের মডিউলটাতে হাত দিই যে এটা কি নতুন কি কি আপডেট করা দরকার। কারণ আমাদের এখানে আই এম ওয়ার্কিং অন এ কোয়াইট ওয়াইড রেঞ্জ। আমি নিজে 11টা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উপরে কোয়ালিফাইড। আমার কোম্পানিতে 140+ ট্রেনিং লিস্ট আছে অফ দ্য শেলফ। সো কোয়াইট ওয়াইড রেঞ্জ। সো আমার দেখা যায় যে কোনো একটা সার্ভিস 8 মাস পরে আবার একজন চেয়েছে, মাঝখানের 8 মাস তো ওটা নিয়ে আমি কাজ করিনি বা আমার কোনো টিম মেম্বার কাজ করিনি। তো তখন আবার ওইটা একটু স্টাডি করি। ওকে, সো এইটাই আমার সেলফ স্টাডির মেইন মেথড। যখন যেটা আসতেছে স্টাডি করে করে আগাচ্ছি। তার মানে কন্টিনিউয়াস ইভলভ হতে হবে থ্রু লার্নিং অ্যান্ড ডেভেলপিং, রাইট? ওকে, সো অ্যানাদার থিং অ্যালংসাইড দ্য লার্নিং, তার মানে লার্নিংটা খুব গুরুত্বপূর্ণ, মোটামুটি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, কিভাবে দেখবেন টু সাস্টেইন? সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, ওই যে কম্পিটেন্সি, আমার তো ফোর্সের মধ্যে কম্পিটেন্সি ছিল। কম্পিটেন্সি উইল কাম ফ্রম লার্নিং। ফেয়ার এনাফ। সো লেটস টক অ্যাবাউট দি কারেন্ট ওয়ার্ল্ড is going through the change because of the technology. The disruptions is basically brought to you by AI. অর্থাৎ আগামী দিনে আমাদের কাজের ধরন, আমাদের ইন্টারাকশনের ধরন, আমাদের ব্যবহারের ধরন, কেনার ধরন, আমাদের ট্রেনিং দেওয়ার ধরন, ট্রেনিং নেবার ধরন, এভরিথিং ইনস অ্যান্ড আউটস changing, and it would be changing drastically. So how do you think about the learning and understanding AI? ওকে, এআই আমাদের আসলে কিন্তু প্রত্যেকেরই দরকার হচ্ছে, আমরা ইউজ করছি। যেহেতু এটা আমাদের জন্য কম্পালশন না, অনেকে এটা নিজের সেলফ ইন্টারেস্ট থেকে ইউজ করছি, অনেকে এটাকে ইগনোর করছি। এখন ওই কম্পালশনের জায়গাটায় আমরা পড়িনি, পড়লে তখন বোঝা যাবে যে কে কতটুকু প্রস্তুতি নিছে। আচ্ছা, আমি অনলাইনে একটা ট্রেনিং করাচ্ছিলাম আইবিএতে, ওনাদের ওখানে ডিপ্লোমা ইন গার্মেন্টস বিজনেস, এইটা ডিজিবি, এইটার উপরে একটা ডিপ্লোমা কোর্স করান ওনারা। ওইটার একটা টপিক আছে হলো বিজনেস এথিক্স। সবচেয়ে ড্রাই টপিক এবং সবচেয়ে আনরোমান্টিক একটা টপিক। এথিক্স তো আসলে এথিক্স কেউ শুনতে চায় না। সো এই টপিকটার উপরে ওনারা সামহাউ আমাকে ট্রেনার হিসেবে নমিনেট করেছেন। আমি গত 2 বছর ধরে অনলাইনে এটা ট্রেনিং ডেলিভারি করি। সো এখন সাম অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা সেশনেই আমার এটা হয়, আমি বলি যে আপনাদের যার যেরকম মনে হয়েছে আপনারা প্লিজ রাইট ডাউন ইউর কমেন্টস বিফোর ইউ লিভ। সো 40 জনের মধ্যে দেখা যায় যে হয়তো সবাই লেখে না, সবারই তাড়া থাকে ক্লাস শেষ করে চলে যাওয়ার, বাট অন্তত 10 জন লেখে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেনিং দ্যাট আই হ্যাভ রিসিভড। সো বেসিক্যালি ট্রেনিং তো আমরা সবাই ডেলিভারি দিচ্ছি, বাট হাউ ইউ আর মেকিং দ্য ট্রেনিং এনগেজিং, দ্যাটস ইম্পর্টেন্ট। সো আমার সেশনে যেটা হয় যে আমি প্রচুর পরিমাণে কুইজ ব্যবহার করি, আমি পোল ব্যবহার করি, ভোটিং ব্যবহার করি। ট্রু ফলসের জন্য আমি ভোটিং ইউজ করি, একটা স্টেটমেন্ট দিয়ে বলি আচ্ছা আমরা এই মাত্রই আলোচনা করলাম, ঠিক আছে এটা লেটস সি ট্রু ফলস, আপনারা স্টেটমেন্ট দেন। সো এরকম আমি এনগেজ করতে থাকি অনলাইন প্ল্যাটফর্মে। সো এই যে টেকনোলজির উপরে যে আপনার দক্ষতা, এটা খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্ট টুলস আমরা ব্যবহার করি, রাইট? উই আর টকিং অ্যাবাউট দি disruptive technologies, artificial intelligence, আমরা চ্যাট জিপিটি এবং different version, presentation to creation, anything and everything is now, right? সো এখন আগের ওই ট্র্যাডিশনাল ওয়েতে উইন্ডোজ 95-এর প্রেজেন্টেশন কিন্তু আসলে এখন অ্যাট্রাক্ট করবে না মানুষকে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইভেন ইফ ইউ গিভ দ্য কন্টেন্ট ও প্রেজেন্টেশন বানিয়ে দিবে, কারেক্ট? বাট এখানে চ্যালেঞ্জ যেটা, অনলাইনে ফ্রি টুলও অ্যাভেলেবেল, প্রেজেন্টেশন বানিয়ে দিবে। চ্যালেঞ্জ যেটা কন্টেন্ট অনুযায়ী প্রেজেন্টেশনটার কিছু কিছু জায়গায় মিসম্যাচ থাকবে। আপনার ওই এবিলিটিটা গ্রো করতে হবে। ইভেন এখনো কিন্তু ওই লার্নিং এর এবিলিটিটা নষ্ট হয়নি। আপনাকে এআই কে ডমিনেট করার মতো কম্পিটেন্সি এখন লাগবে। আপনি যদি এখন কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে না থাকেন, এআই কে ডমিনেট করতে না পারেন, দেন ইউ উইল ফেল। সো আপনাকে এখন অ্যাবলিশ হওয়ার কি কোনো সম্ভাবনা থাকবে? ডু ইউ থিংক
যে if we are not adapting ourselves with the changes, with the technology, the way it is fast forwarding, do you think আসলে যে আমরা যারা entrepreneur in any sector they could sustain in the long run? না, ডেফিনেটলি অনেক জব তো 60% অফ দ্য জবস উইল বি অ্যাবলিশড, অলরেডি তো হচ্ছে। এখন কেউ আর কন্টেন্ট রাইটার খোঁজে না, চ্যাট জিপিটি রাইটস দ্য কন্টেন্ট ফর ইউ। What about the training industry? ট্রেনিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেমন দেখেন, আগে যেরকম আপনি ফেস টু ফেস ট্রেনিং ডেলিভারি করতেন, এখন রেকর্ডেড মডুলের উপরে হাজার হাজার ট্রেনিং ডেলিভারি চলছে। লিঙ্কডইনে আমরা যে ট্রেনিংগুলো করি এগুলো তো ফেস টু ফেস দিচ্ছে না, অনলাইনে রেকর্ডেড, আপনি টাইম টু টাইম 3 মিনিটের ট্রেনিং রিসিভ করার পরে দেন ইউ আর অ্যাপিয়ারিং এ টেস্ট, ইউ আর গোয়িং টু দ্য নেক্সট লেভেল। সো তার মানে ইজ গোয়িং টু বি মোর চ্যালেঞ্জিং। এটা শুধুমাত্র বাংলাদেশের ট্রেনারদেরকে আপনার ফেস করতে হবে তা না, ইউ আর নাও কম্পিটিং ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড। তার মানে আপনাকে এখন সিম্পলি ISO 9001-এর উপরে ব্রিটিশ একজন ট্রেনার যিনি ISO 9001-এর স্ট্যান্ডার্ড ফর্মুলেশনে কন্ট্রিবিউট করেছে, সে যে এক্সপ্লেনেশন দিবে, আই নিড টু বি ইভেন বেটার দেন হিম, তা না হলে আমাকে মানুষ কেন শুনবে? তো এইটা যেমন রিস্ক, এটা আবার অপরচুনিটিও। আমার এই 9 বছরে পার্টিকুলারলি সিন্স 2020 অনলাইন ভার্সনে কিন্তু সোফার আমি 12 বা 15 জন ফরেন পার্টিসিপেন্টস পেয়েছি। অস্ট্রেলিয়া থেকে আমার ট্রেনিং অ্যাটেন্ড করেছে, সিঙ্গাপুর থেকে ট্রেনিং অ্যাটেন্ড করেছে, মালয়েশিয়া থেকে ট্রেনিং অ্যাটেন্ড করেছে, ইউকে থেকে 2 জন ট্রেনিং অ্যাটেন্ড করেছে, এবং ফরেনার্স, নট বাঙালিজ। ওকে, সো এই বাংলাদেশি এক্সপ্যাট না, দে আর ফরেনার্স। সো অপরচুনিটিও আছে, পাশাপাশি চ্যালেঞ্জ আছে। আপনার কম্পিটেন্সি লেভেল, আগে যেই লেভেলটাতে আমরা কম্পিটেন্সি নিয়ে আমরা গেইন করতে পারতাম, এখন ওই লেভেলে পারবো না। ইউ নিড টু বি ইভেন হায়ার, এআই কে সুপারসিড করতে পারতে হবে। সো আমরা অনেক কিছুই কথা বললাম। এনিথিং এলস যেটা আপনি বলতে চান, অ্যাকচুয়ালি যারা আসলে ব্যবসায় নেমেছে তারা কিভাবে আসলে ফ্লারিশ করবে? এনিথিং এলস অন টপ অফ দিস আপনার মাথায় কোনো কিছু যে থাকে, ইউ ক্যান শেয়ার। দুটো জিনিস বলবো। শিওর। এক হলো হার্ডওয়ার্ক। 2 নম্বর হলো রেজিলিয়েন্স। ভেঙে পড়া যাবে না, লেগে থাকতে হবে। লেগে থাকলে যদি আপনার বিজনেসটা ওয়ার্কেবল হয়, এটা 3 বছরে ক্লিক করবে, না হলে 5 বছরে ক্লিক করবে, না হলে 7 বছরে ক্লিক করবে, বাট ক্লিক করবেই। আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে কন্টিনিউয়াস রেভলিউশনের মধ্যে দিয়ে যেতে হবে, কন্টিনিউয়াসলি ক্রিয়েটিভিটি সার্চ করতে হবে, কন্টিনিউয়াসলি নেটওয়ার্কিং সার্কেল বাড়াতে হবে, কন্টিনিউয়াসলি আপনার কম্পিটেন্সি লেভেল আপগ্রেড করতে হবে, বাট লেগে থাকতে হবে। লেগে থাকলে ইউ উইল সার্ভাইভ। লেগে না থাকলে, ওই যে নোকিয়ার কথা বলছিলেন, কন্টিনিউয়াস রেভলিউশনে ছিল না তারা, তাই তো, বাট দে হ্যাভ কাম ব্যাক। রেজিলিয়েন্স হলো কাম ব্যাক করা, তাই না? বাট সেটা কিন্তু আর ফিরে পাই নাই, সেই ডোমেইনের কোনো কিছু পাওয়ার জন্য দে আর স্টিল কম্পিটিং না। তাদেরও অ্যান্ড্রয়েডের প্যারালাল ভার্সন এসছে, তাদেরও এখন স্মার্টফোন মার্কেটে চলছে। সো ইউ নেভার নো, 10 বছর পরে হয়তো দে উইল কাম আপ উইথ সামথিং যেটাতে হয়তো আবার স্যামসাং বা এই স্মার্টফোনের দুনিয়া আবার পিছিয়ে পড়বে। ইউ নেভার নো। ট্রু, ভেরি ট্রু। থ্যাংক ইউ ফয়সাল মেহেদী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনি আপনার কর্মময় জীবন থেকে শুরু করে আপনার ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন এবং ব্যবসায় সফলতার জন্য কী জিনিস দরকার আপনি বুঝিয়েছেন, শেয়ার করেছেন। ভেরি মেথডিক্যাল অ্যাপ্রোচ, ভেরি কনস্ট্রাকটিভ এবং খুব ডাইজেস্টিভ ওয়েতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউন, স্টে ওয়েলদি, স্টে হেলদি।